আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত আমাদের চ্যাপ্টার ফিজিক্স 2, ঠিক আছে, ফিজিক্স 2 এর চ্যাপ্টার 2 ম্যাথ, ফিজিক্স 2, ঠিক আছে, ফিজিক্স 2 এর চ্যাপ্টার 2 পার্ট 2, ঠিক আছে, পার্ট 2 দ্বিতীয় পার্টের ক্লাস। এই ক্লাসে মূলত আমরা পদার্থের উপর তাপের প্রভাবের যে বাকি অংশটুকু আছে ক্লাসের, এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ শেষ করবা। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন বাটনটা ক্লিক করে নিবা, ঠিক আছে। আর যারা প্রথম পার্টটা না দেখছো, ওই জায়গায় আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রমাণ করাইছি, ওইটা তোমরা আগে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ওই ক্লাসটাকে দেখে নিয়ে আর দ্বিতীয় পার্টে তারপর আসবা। তো চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। আচ্ছা, দেখো আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা শুরু হবে হ্যাঁ এখান থেকে। পরিবহন, পরিচলন এবং বিকিরণ, ঠিক আছে, পরিবহন, পরিচলন এবং কি বিকিরণ। অবশ্যই তোমরা বাসা বাড়িতে ডিম ভাজ্য অথবা ওই আমরা যেটা খুন্তি বলি বা নাড়ানি বলি, সেটা অনেকেই চুলার ভিতরে যে রান্নার যে পাতিলের ভিতরে যেটা থাকে আর কি, খুন্তি টাইপের, ওইটা তোমরা অনেক সময় ধরছো, দেখছো কি, এই যে ধরো এটা একটা খুন্তি, আমরা যদি খুন্তিটা বিবেচনা করি, তাহলে যখন এটা পাতিলের ভিতরে থাকে বা এই অংশে যখন এটা থাকে, তাপ দেওয়ার ফলে এই অংশ থেকে দেখবা কি কিছু সময় পরে এই জিনিসটা কি এইখানটাও গরম হয়ে গেছে, মানে এইখানটা ধরলে কি গরম লাগতেছে বা আঁচ লাগতেছে। আসলে এই জিনিসটা কেন ঘটে, ঠিক আছে, এই জিনিসটা ঘটার কারণ হলো, এটাই বলছে এই জিনিসটা ঘটে পরিবহন পদ্ধতিতে। তাহলে যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো কোনো স্থান পরিবর্তন না ঘটে শুধু স্পন্দনের মাধ্যমে অণুগুলো তার পার্শ্ববর্তী কি অণুকে তাপ প্রদান করে, তাকে উষ্ণতর অঞ্চল থেকে এবং কি উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশে কি বা উষ্ণতর বস্তু হতে শীতলতম বস্তুতে তাপ সঞ্চালিত করে, তাকে বলা হয় কি আমার পরিবহন তাপ পদ্ধতি। তাহলে যদি আমার এ একটা পুরো বস্তু থাকে, এই বস্তুর মধ্যে এই একটা কণা আছে, এই একটা কণা আছে, এরকমের অনেক কণা আছে, ঠিক আছে, এই যে ও যত কণাগুলো আছে, এই কণাগুলোকে আমরা, ঠিক আছে, এরকমের ধরলাম কণা। তাহলে কি করবে, একটা কণা আর একটা কণারে, এই দিকে একটু ভালো বুঝতে কষ্ট হয়, আমরা এই পাশে দেখি, এই যে এই একটা কণা, এই একটা কণা, এরকমের যত কি কণা আছে, এই কণা কি এই পাশের কণাকে, একটা কণা তার সাইডের কণারা কি করতেছে, তাপ সঞ্চালন করতেছে বা তাপটা ছড়াই দিতেছে, কিন্তু কোনো কণার স্থান পরিবর্তন ঘটে না, শুধুমাত্র তাপটা একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজনে দিচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে বলা হয় কি তাপ পরিবহন পদ্ধতি। এখন যদি বস্তুটা ঠান্ডা থাকে, যেমন শীতল বস্তু যদি থাকে, তাহলে শীতল বস্তু কি, তুমি এই মাথাটা যেমন আগুনে দিছে, এই মাথাটা কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি তাপটা এইখান থেকে এইখানে কি সঞ্চালন হচ্ছে। ঠিক সিমিলারভাবে যদি একটা গরম বস্তুরে তুমি যদি এখানে একটা বরফ গলা পানির ভিতরে রাখো, তাহলে দেখবে কি এই পাশটাও কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতেছে, ঠিক আছে। যেমন আমরা দেখি যে বরফের যদি বা ঠান্ডা কোনো বস্তুরে ধরি, তাহলে সেই বস্তুটা কি আস্তে আস্তে কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমরা মূলত এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো পরিচলন পদ্ধতি, ঠিক আছে, পরিচলন পদ্ধতি আছে, দেখো পরিচলন পদ্ধতি আসলে মূলত কি বলছে একটু দেখি আমরা। যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজ স্থান পরিবর্তন সহ অপেক্ষাকৃত উষ্ণতম স্থানের দিকে কি হতে শীতলতম স্থানে তাপ সঞ্চালন করে, তাকে কি বলে, তাপের পরিচলন বলে। তাহলে এই কথাটার মানে হলো, আমরা চা অথবা ভাতের পানি যখন পাইলের ভিতরে থাকে বা পাতিল যেটাকে আমরা বলি, ঠিক আছে, এই যে এই পাতিলের ভিতরে দেখো যখন নিচের দিকে এই যে পানিটা থাকে, এই নিচ অংশ যখন পানি থাকে, তাপ কিন্তু নিচ অংশে লাগতে থাকে, ঠিক না, নিচের অংশে তাপ দিতে থাকো, তাহলে এই জায়গাটা গরম হওয়ার কথা, এই যে নিচ অংশটা গরম হওয়ার কথা, এই যে নিচ অংশটা কি গরম হওয়ার কথা, এতটুকুর ভিতরে গরম হওয়ার কথা, কিন্তু আমরা যখন পানিটা ধরি তখন দেখি উপরের পানিটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। আসলে এইখানে কণার ট্রান্সপারেন্ট ঘরে এভাবে, ঠিক ঠিক আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু, হোল্ড এ মিনিট। কণাগুলো ঠিক উপরের কণাগুলো এরকম নিচের দিকে আস্তে আস্তে আসে,
আর নিচের কণাগুলো কি এরকম উপর দিকে চলে যায়। তাহলে কণাগুলো জাস্ট কি স্থান পরিবর্তন সহ অপেক্ষাকৃত এই পাশটা এখন উষ্ণ, এই উষ্ণ জায়গায় কি শীতলতম কণাগুলো আসে, শীতলতম জায়গায় কি উষ্ণতম কণাগুলো যায়। জাস্ট কণাগুলো কি এক স্থান থেকে অন্য স্থান কি পরিবর্তন করে এবং উষ্ণ থেকে শীতল স্থানে কি তাপ সঞ্চালন করে। এটাকে আমরা বলি কি পরিচলন পদ্ধতি। ঠিক আছে, আশা করি তোমরা এটা ক্লিয়ার। তারপর আমি তোমাদের একটা এক্সাম্পল দেখা দিচ্ছি এখানে। এই যে এইখানে একটা এক্সাম্পল দিছে, এই যে আমি এটা যেটা কি একটু আগে বুঝাইলাম সেটাই এখানে আবার দিছে। ঠিক আছে, এই যে আমার নিচ থেকে কি তাপ দিতেছো, কণাগুলো কি উপরের দিকে এরকমের মুভিং হচ্ছে, আর নিচের কণাগুলো কি ঘুরে ঘুরে আবার আসতেছে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এরপরে আমাদের আছে বিকিরণ। এরপর আছে কি বিকিরণ। বিকিরণটাকে আমরা একটু এখান থেকে সংজ্ঞাটা পড়ে নিই। দেখো বিকিরণে আসলে সংজ্ঞাটা কি বলছে, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অপেক্ষাকৃত উষ্ণ মাধ্যম উষ্ণ স্থান হতে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে বলা হয় কি তাপের বিকিরণ। ঠিক আছে, তার মানে কোনো মাধ্যম দরকার নেই, জড় মাধ্যম মানে অবজেক্টের কোনো দরকার নেই। যেমন এখানে একটা অবজেক্ট দরকার আছে, যে পাতিল, এই যে বা বিকার। ঠিক আছে, এই যে পরিবহনের জন্য বা পরিচালনার জন্য একটা অবজেক্ট দরকার আছে, জড় পদার্থ দরকার আছে। ঠিক আছে, কিন্তু আমার এটার জন্য কোনো জড় পদার্থের দরকার নাই, জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে কি তাপটা কি করবে, সঞ্চালন করবে। ওকে, আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। তো দেখো এটা আমরা একটু এক্সাম্পলটা পড়ি বা এটা একটু দেখি। এখানে দেখো বলছে কি, এই যে সকল বস্তুই তাপ বিকিরণ করে। ঠিক আছে, একইভাবে সকল বস্তু তাপ শোষণও করে যখন তার উপর তাপ পড়ে। যেমন সূর্যের আলো যখন আমাদের জামা কাপড় উপরে পড়ে তখন কিন্তু জামা কাপড় শুকাইয়া যায়, তার মানে কি সে সূর্যের আলোরে কি করে, শোষণ করে নেয়। যদি বিকিরণ এবং শোষণের হার সমান হয় সেক্ষেত্রে বস্তুর তাপমাত্রা কি ধ্রুব থাকে। আবার বিকিরণের হার শোষণের হার থেকে বেশি হলে বস্তু ঠান্ডা হয়, এবং কি অন্যদিকে শোষণের হার বিকিরণের হার থেকে বেশি হলে তাপমাত্রা কি বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দেখো আবার বলতেছি যে বিকিরণ, এই যে বিকিরণ এবং কি শোষণের হার যদি সমান হয় তাহলে তাপমাত্রা ধ্রুব, মানে বাড়েও নাই কমেও নাই। আর বিকিরণের হার যদি শোষণ থেকে, এই যে বিকিরণের হার শোষণ থেকে কি বেশি হলে বস্তু ঠান্ডা হয়ে যাবে। মানে যে পরিমাণ বিকিরণ হচ্ছে শোষণ তার থেকে বেশি হচ্ছে, বিকিরণের হার শোষণ থেকে কি বেশি, মানে যা সরাইছে তাতে বস্তু কি হবে, ঠান্ডা। আর শোষণের হার যদি বিকিরণের হার থেকে যদি বেশি থাকে তাহলে বস্তুর তাপমাত্রা কি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে কিছু ধর্ম আছে। বিকিরণ তাপ আলোর মধ্যে দিয়ে কি শূন্যস্থান দিয়ে চলাচল করতে পারে। আলোক রশ্মির মতো কি বিকীর্ণ তাপ সরলরেখায় চলে। আর আলোক রশ্মির মতো বিকীর্ণ তাপ ব্যস্তানুপাতিক বর্গসূত্র মেনে চলে। আর বিকীর্ণ তাপ চুম্বকীয় তরঙ্গ। এখানে চারটা ধর্ম আছে, এগুলো খুব একটা লাগে না, তবুও তোমাদের আমি দেখাই দিলাম জাস্ট জানার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইখানে পরিবহন, পরিচালন এবং বিকিরণের মধ্যে পার্থক্য চাইবে। ঠিক আছে, তো পার্থক্যের ভিতরে কোনটা কোনটা সোজা আমরা সেটা লিখবো। প্রথমটা দেখো, আচ্ছা পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত অণু স্পন্দনের মাধ্যমে এক অণু থেকে অন্য অণুতে তাপ প্রদান করে, পড়ে আসছি আমরা। আর পরিচালন পদ্ধতিতে কি অণুগুলোকে স্থানান্তরিত হয়ে উষ্ণ স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, সংজ্ঞাটা দিবা। আর বিকিরণ পদ্ধতিতে তাপ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে উষ্ণ স্থান হতে শীতল স্থানে সঞ্চালিত হয়। ঠিক আছে, মানে উষ্ণ জায়গা থেকে শীতলের দিকে যায়। আর এটা কি জড় মাধ্যমের প্রয়োজন হয়, এটাও কি জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, আর এটি একটি ধীর প্রক্রিয়া। আমি যতটুকু দাগাই দিচ্ছি অতটুকু লিখবা, বাকিটুকু লেখার দরকার নেই। পরিচালনা একটা কি ধীর প্রক্রিয়া, আর আলোর বেগে যেহেতু সঞ্চালিত হয় এটা খুবই ফাস্ট। ঠিক আছে, দ্রুত বেগ। আর এখানে মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না, সোজা লিখবা যেটা, মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না, আর এটা কি স্থানচ্যুত হয়। আর যেহেতু আমার এই জায়গায় তরঙ্গ আকারে কি সঞ্চালিত হয়, কোনো মাধ্যম তো নাই। ঠিক আছে, তাহলে মাধ্যমে সঞ্চালিত হওয়ার কোনো কথাই নেই, তাপ তরঙ্গের আকারে যায়। আর যে কোনো পথে কি তাপ সঞ্চালিত হতে পারে, এটাকে যে কোনো পথে তাপ সঞ্চালিত হতে পারে, এটা সরল রেখাভাবে সঞ্চালিত হয়। যেমন সূর্যের আলো যদি, এই যে একটুখানি তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো সূর্যের যে আলোটা পড়ছে, এই যে সূর্যের আলো কিন্তু ডিরেক্টলি এরকম সোজাভাবে সরলরৈখিকভাবে পড়ছে, দেখছো, এটা একদম সরল রেখা বরাবর পড়তেছে। ওকে, আচ্ছা তো দেখো তারপর কি আমার আরেকটা দিতে পারি কি, আমরা সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে কি এই প্রক্রিয়া সঞ্চালিত হয়।
আর এটা তরল ও কঠিন দুইভাবেই হতে পারে, কারণ আমরা তো যদি বরফে গলাইয়া যদি তাপ দিই তাতেও বরফ গলে পানিতে কনভার্ট হয়ে যাবে, সেক্ষেত্রেও হবে। আর যদি তরল দিই তাও হবে। আর শূন্য থেকে মাধ্যম বা স্বচ্ছ মাধ্যমে সঞ্চালিত হয়। কাঠের মধ্যে তো আলো তো আর বিকিরণ হবে না, হবে? তার মানে শূন্য মাধ্যম অথবা কি স্বচ্ছ মাধ্যম, মানে কাচের ভিতর থেকে হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে। আচ্ছা, ওকে। তো এখানে আরেকটা, এখানে দুটো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, আমি এই দুটো দেখাচ্ছি তোমাদের। পদার্থের যে ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত এবং কি অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে বলা কি তাপ পরিবাহিতা, ঠিক আছে? তার মানে যে ধর্মের জন্য তোমার একটা ধর্ম আছে, যে ধর্মের জন্য কোনো একটা পদার্থে দ্রুত যাবে, আবার কোনো একটা পদার্থে কি আস্তে যাবে, আস্তে আস্তে কি শীতল থেকে উষ্ণ, উষ্ণ থেকে শীতল স্থানে, উষ্ণ থেকে শীতল স্থানে যায়, সেটা কি বলা হয় তাপ পরিবাহিতা, ঠিক আছে? আবার দেখো একক বেদ, ঠিক আছে? একক বেদ, সরি, দেখো একক বেদ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই পৃষ্ঠের সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি হলে, বলছে কি একক বেদ, বেদ মানে কি প্রস্থ বা পুরুত্ব বোঝায়, ঠিক আছে, যেটা আমরা বলি, এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট মানে যদি দুইটা জিনিসের সেম ক্ষেত্রফল, ধরো এই একটা বস্তু আছে অবজেক্ট, পরেরটাও কি সেম অবজেক্ট, এবং কি দুইজনের যে পুরুত্ব আছে এই পুরুত্ব সেম, কোনো পরিবাহীর দুই পৃষ্ঠের সমান্তরাল পৃষ্ঠের, ধরো এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ সমান্তরাল আছে, ঠিক আছে, এই সমান্তরাল পৃষ্ঠের পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, মানে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ধরো 1 ডিগ্রি আছে, এর উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠের তাপ প্রতি সেকেন্ডে লম্বভাবে পরিবাহিত হয়, একই কি তাপ পরিবাহক বলে, ঠিক আছে? এই তাপ পরিবাহকের একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা দেখবো এখন, ঠিক আছে? তা আশা করি এটা ক্লিয়ার। এই যে এটা ধরো এই বস্তুটার এইটা হলো কি আমার উত্তপ্ত সাইড, ঠিক আছে, উত্তপ্ত সাইড, আর এটা হলো কি আমার শীতলতম সাইড, ঠিক আছে? আর এইটা হলো কি দুই পৃষ্ঠের মাঝখানে পার্থক্য বা পুরুত্ব আমরা যেটা বলছিলাম, আর এটা হলো সময় কত সেকেন্ডে আমার উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে কনভার্ট হয়ে আসছে, ঠিক আছে, এই জিনিসটা। তো এখানে তিনটা সূত্র আছে, সূত্র হলো কি পরিবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক, দ্যাটস মিন এটাকে আমি একটু আমার শিটে যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, এই যেটা দেখো বলছে কি পরিবাহিত তাপের পরিমাণ কি দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, তাহলে পরিবাহিত তাপের পরিমাণ কিউ, ঠিক আছে, আর সমানুপাতিক কত, এই যে পরিবাহিত তাপের পরিমাণ কিউ আর দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, হিট অঞ্চল থেকে কি আমার কোল্ড অংশ কি বিয়োগ করে দেবা, থিটা এস মাইনাস থিটা জি, ঠিক সেম টাইমে টি মানে টাইম এবং কি প্রস্থচ্ছেদ এবং কি আমার দূরত্ব, এই দুটো কি থাকবে স্থির থাকবে, তিনটা। আর পরিবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক, পৃষ্ঠের কি ক্ষেত্রফলের কি সমানুপাতিক, তার মানে কিউ সমানুপাতিক কি এ, যদি আমার এটা সমানুপাতিক তাহলে প্রস্থ যত বাড়বে আমার তাপের পরিমাণ কত বাড়বে, আর এখানে দুইটা পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য যত বাড়বে আমার এদিকে তাপের পরিমাণ কত বাড়বে, আর এটা কমলে কমবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা 2 নং সমীকরণ, ওই সময় বাকিগুলো সব কি এই থাকবে, মানে স্থির থাকবে। এবার আসো 3 নাম্বার টার্মে কি বলছে, পরিবাহিত তাপের পরিমাণ কি তাপ প্রবাহকালে সমানুপাতিক, তার মানে কি কিউ সমানুপাতিক কত টি, তার মানে তাপের পরিমাণ, যে আমার তাপের পরিমাণ সেটা হবে ডিপেন্ড করবে কি যত সময় লাগবে অত তাপ কি বাড়বে, ঠিক আছে, আর যত সময় কম লাগবে তাপের পরিমাণ অত কি কম হবে। পরিবাহিত তাপের পরিমাণ দুই বিপরীত পৃষ্ঠের কি মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক, তাহলে কিউ সমানুপাতিক কি হবে 1/d। এখন সেটা হলো কথা, দূরত্ব মানে এই যে বেদ, এটা আমি বুঝেছি পুরুত্বটা বোঝাচ্ছে, ডি দ্বারা বোঝায় কি পুরুত্ব বা দূরত্ব যেটা তুমি বলো, এই জিনিসটা ডির মান যত বেশি হবে কিউর মান অত কম হবে, কারণ যদি কোনো জিনিস মোটা বেশি থাকে তার মধ্যে তাপের পরিমাণ কমে যাবে, আর যদি জিনিসটা পাতলা থাকে তাপের পরিমাণটা বেশি শো করবে, তাহলে এটা কি ব্যস্তানুপাতিক, তার মানে ডি কমলে তাপ বেশি আর ডি বাড়লে তাপ কম, ঠিক আছে, বুঝতে পারছি? এখন চারটা যে সমীকরণ ছিল, এই যে আমার 1 2 3 আর একটা 4টা, ঠিক আছে, এই 4টা সমীকরণ যদি আমি একসাথে লিখি তাহলে কি লিখতে পারি, দেখো এভাবে না, এই যে কিউ সমানুপাতিক কি থিটা এস মাইনাস থিটা সি এ ইন্টু টি আর নিচে কত ডি, ওকে, তাহলে আমার সমানুপাতিকটা উঠাই দিলে আমরা এখানে লিখতে পারি কি একটা কে, আর কে এর মান কত 1 বা ধ্রুবক, ঠিক আছে, এই হলো কি আমার এই তাপ পরিবাহনকার যে সূত্রটা সমীকরণটা, ঠিক আছে, এই যে কোশ্চেনটা লেখা দেওয়া আছে, কোনো পদার্থের মধ্য দিয়ে কি
এই যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপ, মোট তাপের পরিমাণ কিউ সমান সমান কি কে এ থিটা এস মাইনাস থিটা সি বাই কত ডি। ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তো এই টপিকে আরও কিছু জিনিস আছে, সেটা আমি তোমাদের একটু আলোচনা করব আজকে। স্টিফেন এবং বোলসম্যানের সূত্র, ঠিক আছে, বোলসম্যানের কি সূত্র, আর এখানে তাদের বিবৃতি আছে, আগে বিবৃতিটা বুঝতে হবে তারপর আর কি। বিবৃতি বলছে কি, এটা আদর্শ কৃষ্ণ বস্তু, কি বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু। আচ্ছা দেখো, কোনো আদর্শ কৃষ্ণ বস্তু, এখন কত হলো এই কৃষ্ণ বস্তু জিনিসটা আসলে কি, তোমরা একটু খাতায় লিখে নাও, আমি বলতেছি। যে বস্তুর উপর তার উপর আপাতিত দৃশ্যমান, আপাতিত কি দৃশ্যমান এবং কি অদৃশ্য সকল ধরনের তড়িৎ চুম্বক বিকিরণ বা শোষণ করে নেয় তাকে কৃষ্ণ বস্তু বলে, ঠিক আছে। তাহলে এমন একটা বস্তু, ধরো এইটার উপর কি তুমি চোখে দেখছো এমন কোনো তড়িৎ চুম্বক রশ্মি অথবা অদৃশ্য কোনো তড়িৎ চুম্বক রশ্মি পড়ার সাথে সাথে এই বস্তু যদি এটারে শোষণ করে নিতে পারে, তাহলে এইটাই হলো একটা কৃষ্ণ বস্তু, ঠিক আছে। তো এমন একটা আদর্শ কৃষ্ণ বস্তু প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিকিরণ নির্গত হয় তা ওই বস্তুর পরম তাপমাত্রার কি চতুর্থ ঘাতের কি সমানুপাতিক, পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এখন যদি বিকৃত শক্তির পরিমাণ যদি ই হয় আর তাপমাত্রা যদি টি হয়, তাহলে এইখানে কথা মতো আমরা কি পাইলাম, যে পরিমাণ বিকিরিত হবে তা বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। তার মানে কি ই হলো বিকৃত শক্তি আর চতুর্থ ঘাত মানে টি টু দি পাওয়ার কত 4 এর সমানুপাতিক, ঠিক আছে। এখন দেখো ই সমান সমান আমরা এই জায়গায় সমানুপাতিকটা উঠে দিয়ে একটা ধ্রুবক সংখ্যা নিব যার নাম কি সিগমা, ঠিক আছে। এটা হলো স্টিফেনের ধ্রুবক, মানে এক একজনে এক একটা ধ্রুবক ইউজ করছে, স্টিফেন সেখানে সিগমা ইউজ করছে, ওকে। আচ্ছা এখন দেখো তাহলে আমরা লিখতে পারি কি ই সমান সমান কি সিগমা টি টু দি পাওয়ার কত 4। কিন্তু যদি ধরো বস্তুটা আদর্শ কৃষ্ণ বস্তু বা বিকিরক না হয়, সেক্ষেত্রে আমার একটা জিনিস অ্যাড হবে, আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, মানে যে বস্তুটা আছে তার আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, মানে তার কতটুকু বিকিরণ করার ক্ষমতা আছে সেটা। তাহলে ওই যে আমার মান আছে তার সাথে কি একটা ই অ্যাড হবে, গেল এটা। এখন যদি বস্তুটা T1 থেকে তাপমাত্রা T2-র মধ্যে পরিবেষ্টিত থাকে, তার মানে সে যেখানে কোনো জায়গায় ধরো তাপমাত্রা আমার একটা নাই, মানে শুধু তাপমাত্রা নাই, এখানে তাপমাত্রা দুই ধরনের আছে, একটা T1 আছে আর একটা আছে কি T2। তাহলে আমার কী করতে হবে, এই T1 আর T2 এটার কি বিয়োগ করতে হবে। তাহলে আমার লিখতে হবে কত, এই যে ই, আগের বারে কি ই আসবে, সিগমা আসবে, আর টি টু দি পাওয়ার 1 4 আর টি টু দি পাওয়ার 2 কি পাওয়ার 4, মানে কি এই টির উপর কি পাওয়ার আসছে, কথা বুঝতে পারছি। এবার আসো, যদি আমার এই লাইনের দরকার নেই, এটার কোনো দরকার নেই, এটা লেখার দরকার নেই। যদি বস্তুর ক্ষেত্রফল এ হয় সেক্ষেত্রে কী হবে, এটার সাথে আমার কি এ অ্যাড হবে স্যার, এ অ্যাড হবে, এই যে আগের সমীকরণের সাথে এ অ্যাড হবে। বেসিক সূত্র কি, বেসিক সূত্র ই সমানুপাতিক 1 কি টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, সরি এই যে দাঁড়াও আমি একটু তোমাদের আবার দেখাচ্ছি। বেসিক সূত্র কি ই সমানুপাতিক কি টি টু দি পাওয়ার কত 4, এই সমানুপাতিক কত টি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন দেখো ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4 হয়, তাহলে আমরা এটা পরবর্তী লাইন লিখবো কি ই সমানুপাতিকটা তো উঠে যাবে, এখানে আসবে কি সমান সিগমা আর কত টি টু দি পাওয়ার কত 4। পরের লাইনে যদি আমরা সিগমাটা যদি এই মানে বস্তুটা যদি আদর্শ কৃষ্ণ না হয় তাহলে একটা ই অ্যাড হবে, আবার কি সিগমা টি টু দি পাওয়ার 4। এরপর আচ্ছা দেখো, তো লাস্টে আমরা যখন এটার সাথে আমরা কি দুইটা যদি টেম্পারেচারের একটা ঝামেলা থাকে তাহলে আমরা করবো কি ই সমান সমান কি সিগমা ই টু দি পাওয়ার কত সিগমা T1 টু দি পাওয়ার কত 4 মাইনাস কত টি টু দি পাওয়ার কত 4, ঝামেলা শেষ। আর পরে যদি আমার এ অ্যাড করা লাগে তাহলে কি আমরা করবো এ ই টু দি পাওয়ার সিগমা আর টি টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার কত 4 মাইনাস কত টি টু দি পাওয়ার 2 দি পাওয়ার কত 4। এই চারটাকে একসাথে বলাই কি স্টিফেন এবং কি বোলসম্যানের কি সূত্র, ঠিক আছে। তো এই অধ্যায় মূলত আমরা একদম এ টু জেড যতটুকু সম্ভব আছে কমপ্লিট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ তোমরা একটু বাসায় বয়ে কমপ্লিট করো, আশা করি এর বেশি কিছু লাগবে না, এতে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আর যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পেতে পারো খুব সহজে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।